বিয়ের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে শান্তি। বিয়ে মানুষের দিনকে পূর্ণ করে দিবে। বিয়ের জন্য কোনো তথ্য গোপন করা এটা চরমতম একদম নিকৃষ্ট একটি কাজ। ওয়াইফের মানে তার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি তার ব্যক্তিত্ব, তার আমল, তার আমানতদারিতা, তার সাবমিসিভনেস, তার রাগ নিয়ন্ত্রণ করা, তার অল্পে তুষ্টি থাকার এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে নারীদের জন্য গুরুত্বপূর্ণ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করবার পর মানবজাতির বংশ বিস্তারের জন্য একটি চমৎকার এবং শাশ্বত জীবন ব্যবস্থা তিনি নির্ধারণ করেছেন এবং সেখানে বিবাহ বন্ধন নামে একটি চমৎকার বন্ধনের প্রবর্তন করেছেন, যে বন্ধনের আবদ্ধ হওয়ার জন্যে পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তারা এই বন্ধনটিতে আবদ্ধ হয়ে থাকে। অনেকেই এই বন্ধনটিতে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতায় ভোগেন। তারা আসলে বুঝতে পারেন না যে এই বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে কোনো প্রস্তুতি রয়েছে কিনা। প্রিয় দর্শক, আজ আমরা ইসলাম কি পূর্ব শর্ত দিয়েছে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে কি প্রস্তুতি রয়েছে সে বিষয়ে আলোচনা শুনব। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIS ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম অপু স্যার। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আপনি তো বিয়ে নিয়ে আসলে কাজ করেন, শিক্ষার্থীদের মধ্যে এই পবিত্র বন্ধনটিতে তাদেরকে কিভাবে আবদ্ধ করা যায়। তো বিয়ে নিয়ে যে সকল ছেলেমেয়েরা নানাবিধ রকমের টেনশনে ভোগে, বিভিন্ন রকমের দুশ্চিন্তা কাজ করে যে আসলে বিষয়টা কেমন হতে যাচ্ছে, কি হবে না হবে, আবার এটা নিয়ে অনেক রকমের পূর্ব প্রস্তুতিরও অনেক বিষয় রয়েছে। তো বেসিক্যালি আজ আমরা এই বিষয়ে জানবো যে আসলে বিয়ের ক্ষেত্রে কি পূর্ব প্রস্তুতি রয়েছে। তবে প্রথমে আমি একটু জানতে চাই যে বিয়ে এটি কি শুধুই একটি জাগতিক বা আমাদের যে জৈবিক চাহিদা পূরণের একটি উপলক্ষ, নাকি এটি ইসলামে এটি একটি ইবাদত? এই বিষয়ে যদি প্রথমে একটু আমাদেরকে বলেন। খুবই সুন্দর একটি বিষয়। সেটি হচ্ছে বিয়ে তো মানুষের একটি মৌলিক প্রয়োজনও বটে। অবশ্যই ইসলাম মানুষের মৌলিক প্রয়োজনীয়তাগুলিকেই আসলে ইবাদতের মধ্যে দিয়ে এটিকে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। যে কারণে আমাদের প্রয়োজনীয়তা পূরণ হয় কিন্তু আবার ইবাদতও হয়। এটা ইসলামের সৌন্দর্য এবং আল্লাহর দ্বীনের সৌন্দর্য। বিয়ে এটি মৌলিক প্রয়োজনীয়তা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটি আবার আমাদের দ্বীনেরও অংশ এবং এটি আমাদের ইমানের অর্ধেক। সেক্ষেত্রে আমাদের দ্বীনের পূর্ণতার জন্য এবং পরিপূর্ণ ইসলামী জীবনযাপনের জন্য এটি একটি অনুষঙ্গ বটে। যে কারণে বিয়ে একটি জৈবিক প্রয়োজন বা মানুষের মৌলিক প্রয়োজন হলেও এটা মূলত আমাদের দ্বীনের অংশ। এটি সাইড বাই সাইড আবার ইবাদতও বটে। তবে এটা একটু ভিন্ন টাইপ, একদম পিওর মুআমালাতও না আবার পিওর ইবাদতও না। এটা একরকমের মিক্স টাইপের। এটা একই সাথে ইবাদত, একই সাথে আবার মুআমালা, দুইটাই মিলিয়ে বলা যায় আর কি। খুবই চমৎকার একটি গিফট বলা যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিরাট বড় রাহমা, যে বিয়ের পদ্ধতিটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জি। সাথে যে বিয়ের আপনি যেটি রহমত বললেন, এটি আসলে আল্লাহ তাআলা ঠিক কি উদ্দেশ্যে এই বিয়ের প্রবর্তন করলেন বা আমাদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে বললেন? আচ্ছা, চমৎকার। বিয়ের মৌলিকভাবে যদি উদ্দেশ্য বলে একদম স্পেসিফিক ভাবে, তো সেক্ষেত্রে তিনটি উদ্দেশ্য বলতেই হয়। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, আমরা কোরআনে আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির উদ্দেশ্যের ব্যাপারে বেশ কয়েক জায়গাতে এই ন্যারেটিভটা দেখেছি। যেটা হচ্ছে লিয়াসকুনু ইলাইহা। তার মানে একদম সেই শুরু হলো যে বিয়ের মাধ্যমে, ওইটার উদ্দেশ্য আল্লাহ একদম পরিষ্কার করেছেন, সেটা হচ্ছে প্রশান্তি পাওয়া, শান্তিতে জীবনযাপন করা। বিয়ের মাধ্যমে মানুষ মূলত প্রশান্ত জীবনযাপন করবে এবং একে অপরের কাছ থেকে সে এমন একটি শান্তি পাবে, প্রশান্তি পাবে, যেটা ডিভাইন পিস সেখানে পাবে। এইটির জন্য মূলত বিয়ে। যে কারণে বিয়ের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে শান্তি। যদিও বিশ্বব্যাপী মানুষের আজকে বিয়ে করে শান্তি নাই, না করেও শান্তি নাই। আবার একরকমের দিল্লি কা লাড্ডু কথাটাও এসেছে, যে এটা আসলে ভালো না মন্দ অনেকে বলতে পারছেন না। কিন্তু বিয়ে কিন্তু ইসলামের খুবই চমৎকার একটি পদ্ধতি শান্তি নিশ্চিত করার জন্য। এক নাম্বার। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে বিয়ে মানুষের দিনকে পূর্ণ করে দিবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটা জানি, এটা হচ্ছে নিসফুল ঈমান। এটা ঈমানকে পূর্ণ করে দেয়।
তাহলে মানুষের ঈমানের পূর্ণতার জন্য বিয়ে প্রয়োজনীয়তা আছে। যদিও ইসলামের ইতিহাসে আমরা কিছু বড় স্কলারদেরকেও দেখেছি তারা আসলে বিয়ে করেননি, না, তারা আসলে বিয়ে করার সময়ই পাননি। আচ্ছা, তারা দিনের খেদমতে এত বেশি পরিমাণে পরিশ্রম করেছেন, তা আসলে বিয়ে সংসার করার মতো সময় ছিল না। আচ্ছা, তা না হলে নবী আলাইহিস সালামদের কিন্তু সবার আল্লাহ বলেছেন যে সবাইকে আমি পরিবার দিয়েছি, তার মানে সবাই বিবাহিত ছিলেন, পরিবার ছিল। এটি আরেকটি যে দিনকে পূর্ণ করে দিবে বিয়ে। আচ্ছা, সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে দিনের পূর্ণতা। থার্ড উদ্দেশ্য হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত থেকে আমরা এটা যদি পিক করি, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এখান থেকেই এই হিউম্যান সিভিলাইজেশনের রিপ্রোডাকশন হবে। পৃথিবীতে আল্লাহর বান্দাদেরকে আসার পদ্ধতি, পবিত্র পদ্ধতি হচ্ছে বিয়ে। সেক্ষেত্রে মানব সভ্যতাকে বিস্তৃত করা, পৃথিবীতে আল্লাহর এই বান্দাদেরকে আনার আগমনের পবিত্র পদ্ধতি হচ্ছে এইটি। সেক্ষেত্রে মৌলিকভাবে তিনটি উদ্দেশ্য বললেও 1 নম্বরে প্রশান্ত জীবনযাপন করা, 2 নম্বরে ঈমান পূর্ণ করা, আর 3 নম্বর হচ্ছে পৃথিবীতে বংশ বিস্তার করা, মানব সভ্যতার বিকাশ ঘটানো। এটি মৌলিকভাবে বললেও তিনটি বলতেই হয়। চমৎকার স্যার। এই যে বিয়ে করার ক্ষেত্রে একজন নারী একজন পুরুষকে যখন নির্বাচন করবেন, কিংবা একজন পুরুষ যখন একজন নারীকে তার জীবন সঙ্গিনী হিসেবে নির্বাচন করবেন, এক্ষেত্রে ইসলাম কোনো মানদণ্ড কি দিয়েছে? আচ্ছা, এইটা অবশ্য একটু মনে হয় পরে আলোচনা যাব আমরা, যে কি মানদণ্ড দিয়ে তারা নির্বাচন করবেন। তার আগে তার তো নিজের প্রস্তুত হতে হবে বিয়ের প্রসেসের মধ্যে ঢোকার জন্য। সেক্ষেত্রে আমাদের ওখানটা আরো আগে পরিষ্কার হতে হবে যে আমি যেই দায়িত্ব বা যেই বড় একটি কাজ সম্পূর্ণ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রস্তুত কিনা, আমার ছেলে এবং মেয়ে হিসেবে আমার কোন কোন বিষয়গুলি প্রস্তুতির মাধ্যমে আমি বড় একটা বিষয় সম্পূর্ণ করতে যাব, সেটা নিয়ে আমাদের একটু বিস্তর আলোচনা করার প্রয়োজন। অবশ্যই সেটা থাকলে আমরা সেই জায়গাটা এইটাকে তাহলে আপনি যদি একটু পয়েন্ট আউট করেন যে আসলে একজন ব্যক্তি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন। এইটি আসলে অনেক বড় আলোচনার অবকাশ রাখে, কারণ ছেলেদের পার্টে এক রকমের প্রস্তুতি, আবার মেয়েদের পার্টে আরেক রকমের প্রস্তুতি। কিছু প্রস্তুতি আছে যেটি কমন, মানুষ হিসেবেই সেটি প্রয়োজন। আমি একটু সময় নিয়ে বিষয়টি বলতে চাই, কারণ এটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। ছেলেদের পার্টে আমি যদি প্রথমে বলি, তাহলে সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু যেটা বলেছেন যে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, সে কিন্তু একজন লিডার হচ্ছেন, তিনি হচ্ছেন কর্তা, তিনি ফ্যামিলির কর্তা, তিনি মেয়েদের উপরে তার কর্তৃত্ব দেওয়া হয়েছে। এবং সুন্দর করে আল্লাহ বলেছেন যে ফাদ্দালনাহুম বা'দুহুম আলা বা'দ, পুরুষকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে একটা প্রাধান্য পাওয়ার মতো পুরুষ তো তার হতে হবে। আচ্ছা, এটা সে কি শুধু ইউনিভার্সিটিতে পাস করার কারণেই হবে, তার একটি চাকরি থাকার কারণেই হবে, নাকি দিনের এই ধারণাটি আরো বড়? সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এই ব্যক্তি, এই একজন ব্যক্তি তৈরি হবেন যিনি হবেন রিজাল। রিজাল শরিয়ায় খুব চমৎকার একটি ওয়ার্ড। আচ্ছা, রিজাল মানে জাস্ট শুধুমাত্র একটা মেল না, জাস্ট একজন ম্যান না, এটা হচ্ছে রিজাল। আচ্ছা, শক্তিশালী একটি শব্দ। এই রিজাল মূলত বিয়ের জন্য প্রস্তুত হবে। যতক্ষণ পর্যন্ত তিনি রিজাল না হয়েছেন, তিনি আসলে বিয়ের জন্য প্রস্তুত না। এই রিজাল হওয়ার জন্য তাকে আসলে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক, আমলের সকল কিছু মিলিয়ে একটা ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে, যেই ব্যক্তি মূলত ফ্যামিলিটাকে যথাযথভাবে গড়তে পারবেন, যথাযথভাবে চালাতে পারবেন। আজকে পৃথিবীর বিশ্বব্যাপী ওয়েস্টার্ন সভ্যতার সায়েন্স, টেকনোলজি, ইকোনমি, রিসার্চ সকল কিছু এত যোজন এগিয়ে গেছে, কিন্তু রিজাল তৈরি করতে পারে নাই। আচ্ছা, যে কারণে তার ফ্যামিলি কখনো ঠিক না। রিজাল এটা তো আসলে আরবিক ওয়ার্ড নিশ্চয়ই। এটার ইংলিশে বলা হয় ম্যাসকিউলিনিটি বা ইসলামিক ম্যাসকিউলিনিটি। এটার বাংলা আমরা বলতে পারি, আমরা যেটা বলি সূর্য বীর্য, ওই কথাটা কিছুটা এটার কাছাকাছি হয়। পৌরুষ, সে পৌরুষ তৈরি করার ক্ষেত্রে, আমরা পৌরুষ বললেও কিন্তু একটু বুঝি যে এটা সাধারণ এভারেজ মানুষের মতো না, বিষয়টা আরেকটু এগিয়ে। সে রিজাল বা সেই ব্যক্তি তৈরির ক্ষেত্রে ইসলাম অনেকগুলি বিষয়কে নিয়ে আসছে, হাদিসে কোরআনে অনেক জায়গাতে আসছে। তার মধ্যে কয়েকটা বিষয় যদি একটু মেনশন করি, প্রথমত হচ্ছে তার একটি স্ট্রং ব্যক্তিত্ব থাকবে, এবং সেই ব্যক্তির ভিতরে ইমানের স্ট্রেংথ থাকবে। দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে তার অবস্থান অত্যন্ত স্ট্রং হবে। রিজালের এটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। ইমানের দুর্বলতা নিয়ে রিজাল হওয়া যাবে না। আচ্ছা, কারণ তার ভিতরের ইমানটা হবে একদম শক্তিশালী। আল্লাহর ব্যাপারে, দিনের ব্যাপারে তার কমিটমেন্ট 100-তে 100। এক্ষেত্রে কমতি থাকলে তার আর অন্য কোনো কিছু দিয়ে পূরণ হওয়ার সুযোগ নাই। তাহলে ইমানের ক্ষেত্রে, দিনের মজবুতির ক্ষেত্রে, ইস্তেকামা হওয়ার ক্ষেত্রে তিনি একদম 100-এ 100। আচ্ছা, এর সাথে তার লাগবে লিডারশিপের ক্যাপাসিটি। আচ্ছা, তিনি কিছু না কিছু হলেও তো একটা পরিবারের লিডার, পরিবারের ইমাম।
জি সোসাইটির ইমাম হওয়ার আগে অন্তত ফ্যামিলির তো তার ইমাম হতে হবে, জি জি, তার আন্ডারে তার ওয়াইফ থাকবেন, তার সন্তানরা থাকবেন, অ্যাটলিস্ট একটা ইউনিটের তিনি লিডার, তার মানে তার একটা লিডারশিপের যোগ্যতা থাকতে হবে। লিডারশিপের যোগ্যতা থাকা মানে মানুষকে নিয়ে চলতে পারা, মানুষকে বুঝতে পারা, মানুষকে গাইড করতে পারা, মানুষকে সংশোধন করতে পারার মতো এক রকমের যোগ্যতা, সাথে সহনশীলতা। আচ্ছা, লিডার যাদের নিয়ে কাজ করবেন সবাই যে লিডারকে অনুসরণ করার জন্য খুব ভালো ফলোয়ার হবেন তাও তো না। তাহলে সেই ফলোয়ার তৈরি করার মতো যথেষ্ট পরিমাণে উদারতা, ধৈর্য তার মধ্যে থাকতে হবে। উদারতা, ধৈর্য, এবং তার লিডারশিপ এক্সারসাইজ করার জন্য তার হতে হবে একদম চরমভাবে আদেল। তিনি ন্যায়পরায়ণ না হলে তো তার এই এক্সারসাইজ করার জায়গাতে ফেল করতে পারেন, তাহলে তিনি হবেন ন্যায়পরায়ণ। আচ্ছা, তার সাথে সাথে তিনি যেহেতু নেতা, সেক্ষেত্রে তার এক রকমের দূরদৃষ্টি থাকা প্রয়োজন। ছোটখাটো বিষয়গুলিকে তিনি ইগনোর করে বড় জিনিসের দিকে এগিয়ে যাবেন, এবং এই পরিবারের জার্নি কিন্তু দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত। তাহলে তারও কিন্তু দৃষ্টিভঙ্গি থাকবে যে আমি আমার এই ইউনিটটা নিয়ে, এই ফ্যামিলি নিয়ে কিন্তু আলটিমেটলি জান্নাতে যেতে হবে, ওইটা আমার গন্তব্য। স্যার আপনি চমৎকার একটা পয়েন্ট বলেছেন, আমরা কিন্তু আসলে এভাবে ভাবি না, এটাকে এত গুরুত্বের সাথে দেখি আমরা, মানে একটা ফ্যামিলির সাথে বিয়ে হয় আমরা কিন্তু এইভাবে চিন্তাই হয় না যে চিন্তা করতে এটা কি আমাকে জান্নাত পর্যন্ত যাইতে পারবো কিনা, তার কোনো কনসিডারেশনই আমাদের আসে না। তাহলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি জান্নাত, এবং যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি, ধৈর্যশীল ব্যক্তি এবং লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি, উনি হচ্ছেন রিজাল। এই ব্যক্তি মূলত পরিবারের জন্য প্রস্তুত হবে, এই ব্যক্তি পরিবার গঠন করতে পারবেন। এই প্রস্তুতির জন্য তার এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে হবে। তার সাথে সাথে পারিবারিক দায়িত্ব পালন করার জন্য অর্থনৈতিক দায়িত্বটা তার, সেজন্য তো তিনি স্কিলড হবেন, কম্পিটেন্ট হবেন, পড়াশোনা করবেন, ইকোনমিক্যালি এটা দায়িত্ব নেওয়ার মতো হালাল উপার্জনের চেষ্টা উনি করবেন। কিন্তু মুশকিল হচ্ছে সোসাইটি মনে করে পড়াশোনা শেষ করেছে, হালাল উপার্জনের একটা সোর্স হয়ে গেছে, এখন তিনি বিয়ের জন্য প্রস্তুত। আচ্ছা, এটা খুবই হাস্যকর। বিয়ে তো আরেকটা বড় রকমের দায়িত্ব। এই দায়িত্ব নেবেন যেই ব্যক্তি, সেই ব্যক্তির কোনো ট্রেনিং নাই জীবনে, তিনি ফ্যামিলি লাইফ মানে বিবাহ সংক্রান্ত কোনো বই পুস্তক পড়েন নাই, কোনো ক্লাস করেন নাই, কোনো ট্রেনিং নেন নাই। তার বিয়ে ফ্যামিলি লাইফের জন্য যেই ব্যক্তিত্ব দরকার, যে আখলাক দরকার, কিছু শিখেন নাই, কিন্তু পড়াশোনা ভালো, চাকরি আবার করেন। এইটা দিয়ে আমি যদি মনে করি যে একটা রেজাল্ট হয়ে গেছে, তার কাছে আমি এখন মেয়ে দিই, মানে ছেলেদের পার্টেই আসি এখন, তো তাহলে তো এইটা খুবই রং একটি পদ্ধতি হবে। তাহলে ব্যক্তির আখলাকের ট্রেনিং থাকতে হবে, ব্যক্তি যে দায়িত্বটা নিতে যাচ্ছে ওই দায়িত্বের ব্যাপারে তাকে কম্পিটেন্ট হতে হবে। কিন্তু স্যার এখানে কি এই প্রবলেমটা দেখা দিতে পারে না যে একজন লোক যখন পড়াশোনা শেষ করেছেন, জব মার্কেটে ঢুকেছেন, এরপরে তিনি রেজাল্ট হতেও যদি আরো সময় নেন, এখন এই জন্যই তো আমরা জিনিসটাকে ধরায় দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আগে থেকেই সেইভাবে প্রস্তুতি নেন, মানে সিমালটেনিয়াসলি পড়াশোনা চলবে, অন্য যোগ্যতা দক্ষতাও তিনি সাইড বাই সাইড যেন তৈরি করেন। আচ্ছা, এবং এটি খুবই বিব্রতকর হয় আমার জন্য। অনেক সময় আসছেন একজন ভাই, খুবই ভালো মানুষ, অত্যন্ত পরহেজগার মানুষ, এবং তিনি ফ্যামিলি লাইফেও সেটেলড, কিন্তু আমি তো কথাবার্তা বলে বুঝছি যে তার রেজাল্ট, রুজুলা বলা হয় আরবিকে, এই জায়গায় কমতি আছে। এখন আমি তো তার কেস নিতেও পারবো না। আচ্ছা, কারণ তিনি এই লোড নেয়ার মতো যথেষ্ট পরিমাণে দক্ষ না, কিন্তু তিনি ব্যক্তি ভালো, পড়াশোনা করেছেন, ভালো সেটেল হলেই তো আপনি ফ্যামিলি লাইফের জন্য প্রস্তুত না। ফ্যামিলি লাইফের জন্য স্পেশালি পার্টিকুলারলি ট্রেনিং থাকতেই হবে, এবং এটা যে কোনো ভাবে তাকে শিখতেই হবে। এইটা ধরায় দিতে হলে আসলে আমাদের অনেক ট্রেনিং ম্যাটেরিয়াল প্রয়োজন, কোর্স ডেভেলপ করার প্রয়োজন, লেকচার দিয়ে ভালো করে হাতে কলমে শিখাই দেওয়ার প্রয়োজন আছে। এবং ফ্যামিলি লাইফে কিন্তু ডিসপিউট শিক্ষিত মানুষদের ক্ষেত্রে বলতে গেলে আরো বেশি। জি জি জি, এই শিক্ষিত মানুষ ফ্যামিলি লাইফে লিটারেসি শিখেন নাই, তিনি আসলে ফ্যামিলি লাইফের জন্য প্রস্তুত হন নাই, তিনি প্রস্তুত হয়েছেন জব মার্কেটের জন্য। রাইট। আর ছোটবেলা তো পড়ানো হয়েছে এইম ইন লাইফ, এইম ইন লাইফ না, ওটা তো ছিল এইম ইন ক্যারিয়ার। হ্যাঁ, আমার ক্যারিয়ার হয়েছে আমার লাইফ, আমার জীবন উদ্দেশ্য কি ডাক্তার হওয়া। ডাক্তার হওয়া আমার জীবন উদ্দেশ্য কিভাবে হতে পারে? আমার ক্যারিয়ারের উদ্দেশ্য হতে পারে আমি ডাক্তার, ক্যারিয়ারের উদ্দেশ্য হতে পারে আমি শিক্ষক, কিন্তু আমার এটা জীবন হয়? জীবন তো আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সংসার, আমার হায়াত। সেক্ষেত্রে আমার একটা কাজ আমার জীবন হতে পারে না। তো আমাদের আসলে ফ্যামিলি ওরিয়েন্টেশনটা দেয়া হচ্ছে না, এই জন্য আমরা তৈরি হচ্ছি না, ছেলেরাও তৈরি হচ্ছে না, মেয়েরাও তৈরি হচ্ছে না। এখন কি হবে? এখন আপনি ভালো ছেলে খুঁজতে যান, এই স্কেলে যদি আপনি ফেলে খুঁজতে যান আর খুঁজে পাবেন না, আবার মেয়ে খুঁজতে যান ভালো মেয়ে আর খুঁজে পাবেন না। আচ্ছা, এখন এটা একটা ব্যাপক সোসাইটির বা একটা সিভিলাইজেশনাল ক্রাইসিস যে আমরা আসলে এই ছেলে মেয়েদেরকে ফ্যামিলি লাইফের জন্য প্রস্তুত করতে পারছি না। আমরা করতেছি কর্পোরেট জবের জন্য, আমরা প্রস্তুত করতেছি ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য। এই ইনস্টিটিউশনকে বাঁচানো না গেলে পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়ে যাবে। রাইট।
এখানে অনেক বেশি বিষয় আছে। ছেলেদের বিষয়গুলো একটু বলছিলাম যে তার লিডারশিপ, তার আখলাক, তার ইলম, তার স্ট্রেংথ এবং ঈমানের দৃঢ়তা। একজন মেয়ে সে কিভাবে নিজেকে প্রস্তুত করবে? একইভাবে ওই ক্রাইসিসও তো আছে। এখন মেয়েদের এখানে আসার আগে পার্টিকুলারলি আমরা যদি একটু কোরআন সুন্নাহ দেখি যে মেয়ের বৈশিষ্ট্য ফ্যামিলির সাথে রিলেট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কোনগুলিকে মিন করেছেন, আচ্ছা ওইগুলি তার অর্জন করতে হবে। সঠিক। ছেলে তো লিডার হবে, সে দায়ী হবেন, তিনি মুজাহিদ হবেন, তিনি ইকোনমির দায়িত্ব পালন করবেন, তার দায়িত্ব আরো অনেক বেশি। কিন্তু মেয়েদের যে কিছুই দায়িত্ব নেই তা না, বা মেয়েদের কি বৈশিষ্ট্যের ব্যাপারে কোরআন সুন্নাহ কিছু আছে কিনা। এক্ষেত্রে কোরআনের দুইটি আয়াত আমি স্পেশালি মিন করবো। একটা হচ্ছে সূরা তাহরিমের 5 নম্বর আয়াত, আচ্ছা, আর সূরা নিসার 34 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ, এখানে আদর্শ স্ত্রীদের বৈশিষ্ট্য বলা আছে, একদম পার্টিকুলারলি স্ত্রীদেরই বৈশিষ্ট্য উল্লেখ করে বলা আছে। আচ্ছা, অন্য হাদিসে যাইতে হবে না, মানে এখান থেকে আমরা খুব মজার কয়েকটা বৈশিষ্ট্য পাবো। সেখানে যে বৈশিষ্ট্যগুলি বলা আছে তার সিরিয়াল অনুযায়ী বলতেছি না, বা সিরিয়াল এখানে বিষয় না। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি হবেন মুসলিমাতিন। এই মুসলিমাতিন মানে কিন্তু মুসলিম না, কারণ পরে বলা আছে মুমিনাতিন। ওই মুমিন মানে ইমানদার, ইমানেরও আগে একটি বিষয় বলা হয়েছে, তিনি হবেন সাবমিসিভ। আচ্ছা, মুসলিমাতিন, তিনি হবেন সাবমিসিভ, তিনি হবেন নরম স্বভাবের, তিনি হবেন অনুগত, তিনি হবেন তওবাকারিনী, তিনি হবেন নিজেকে সুরক্ষাকারিনী। এইটা হচ্ছে তার বৈশিষ্ট্য। তার বৈশিষ্ট্য সৌন্দর্য না, তার বৈশিষ্ট্য একাডেমিক যোগ্যতা প্রথমত না, তার বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যক্তি, এই যে ওয়াইফ, এই যে মা, যাকে দিয়েই এই ইসলামের ফ্যামিলি ব্যবস্থাটা গড়ে উঠবে, যার মাধ্যমে আগামী প্রজন্ম পৃথিবীতে আসবে, সেই মাকে ডিফাইন করেছে এই কোরআন, এবং চমৎকার ভাবে ডিফাইন করেছে। এবং আরো মজার বিষয় হচ্ছে এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হতে পারেন সাইয়্যিবা, হতে পারেন আবকারা, হতে পারেন অকুমারী, জি জি, অথবা কুমারী। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুমারী হওয়াটাকেও কোনো গুরুত্ব দেন নাই, তাহলে আগে অকুমারী উল্লেখ করেছেন। মানে ডিভোর্সি হতে পারেন, যে কোনো কারণে কোনো কিছু হতে পারে, তাতেও কোনো কথা নাই। জি জি, তার মানে এখানে তার কুমারী হওয়া কোনো বৈশিষ্ট্য, আমার কোনো এখানে কোনো ভ্যালুয়েবল বৈশিষ্ট্য না। কিন্তু ভ্যালুয়েবল কি? তার নরম স্বভাবের হওয়া, তার সাবমিসিভ হওয়া, তার তাওবাকারিনী হওয়া, তার ইবাদত গুজার হওয়া, তার ইমানদার হওয়া, তাকে নিজেকে পর্দার মধ্যে রাখা, এটা হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হেফাজত করতে বলছেন সেইভাবে নিজেকে হেফাজত করতে পারে, এটা বেশি গুরুত্বপূর্ণ। সম্পদ বা তার সম্মান হেফাজত করা। সূরা নিসা 34 এটা একদম উল্লেখ করে আল্লাহ বলেছেন যে তাকে আল্লাহ যেটা সংরক্ষণ করতে বলেছেন সেটা সে প্রোটেক্ট করবে। রাইট, এই বৈশিষ্ট্য এটা আমাদের মেয়েদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবে না যে কোরআনে কোথায় আদর্শ স্ত্রীদের বৈশিষ্ট্য বলা আছে, তাকে এটা শেখানো হয়নি। এবার বলেন, যদি আমার মেয়েকে এই পার্সোনালিটির মতো করে গড়ে তুলতে হয়, তাহলে নিশ্চয়ই তার জন্যও সেই রকমের টিচিং মানে ব্যবস্থাপনা এবং সেই রকমের ফ্যামিলি দিতে হবে যেখান থেকে তিনি সাবকনশিয়াসলি এই বৈশিষ্ট্যগুলি ধারণ করে গড়ে উঠবে। সেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এটা তাকে দিচ্ছে না, আমাদের সোসাইটি এটা তাকে দিচ্ছে না, ফ্যামিলি এটা তাকে দিচ্ছে না। এখন এই মেয়েটা গড়ে উঠবে কোত্থেকে? যে কারণে আপনি এখন ওয়াইফ খুঁজতে যান, স্কেল ধরে আপনি আর ওয়াইফ খুঁজে পাবেন না, এবং এটা খুবই বিব্রতকর একটা বিষয়। এবং ভালো মানের দিনই প্র্যাকটিসিং বাবা মার পরিবারের মেয়েরাও ওয়াইফ হিসেবে গড়ে উঠতেছে না। একটি টার্ম মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসে, যদি এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট না, সেটা হচ্ছে ওয়াইফ ম্যাটেরিয়াল। জি, কথাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট কথা না, কিন্তু মিনিংফুল, অনেক শোনা যায়। এই মানে এটা অন্তত মিন করে যে এটা উদ্দেশ্যটা বোঝা যায়। জি জি, ওয়ার্ডটা হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমাদের মেয়েরা অধিকাংশ এইটা হচ্ছেন না, কারণ তিনি ওয়াইফ হওয়ার জন্য গড়ে ওঠেন নাই, তিনি ফ্যামিলি লিটারেসি শিখে গড়ে ওঠেন নাই, তিনি মা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন না। জি, তো মা যদি হওয়ার জন্য তিনি প্রস্তুত না হন, ওয়াইফ হওয়ার জন্য তিনি প্রস্তুত না হন, তাহলে তাকে দিয়ে ইউটিলিটি কি হবে সোসাইটির? প্রকৃতপক্ষে ইসলামের একজন নারীর প্রধান কন্ট্রিবিউশন তো তার ফ্যামিলি, তার সন্তান, সেটার জন্য তাকে প্রস্তুত করা যাচ্ছে না বা আমরা করছি না, বা তিনি নিজেও জানেন না যে তার কি বৈশিষ্ট্য ধারণ করা উচিত ছিল, কোনগুলি দরকার ছিল। তাহলে একজন মেয়ে তিনি যখন ওয়াইফ হবেন, তাহলে তার এই ওয়াইফের দায়িত্বটা, ওয়াইফের ব্যক্তিত্ব কেমন প্রয়োজন, ওয়াইফকে কি দায়িত্ব পালন করতে হয়, ওয়াইফের মানে তার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি, তার ব্যক্তিত্ব, তার আমল, তার আমানতদারিতা, তার সাবমিসিভনেস, তার রাগ নিয়ন্ত্রণ করা, তার অল্পে তুষ্টি থাকার, এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে নারীদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, নারীকে একটা আখলাকি প্যাকেজের কিছু জিনিস দেওয়া হচ্ছে যেটা তার ঠিক করতেই হবে। এবং একটা ছেলে একটা মেয়েকে যখন পছন্দ করবে বা যাচাই বাছাই করার ক্ষেত্রে এই বিষয়গুলি দেখবে, এবং একইভাবে ভাইস ভার্সা তারা ওই বিষয়গুলো দেখবে। আমরা তো বিস্তর পরীক্ষা নেই,
জি আমি নিজে যদি ডিল করি তাদের অনেক বড় পরীক্ষা নেই ছেলে মেয়ে উভয়ের, আমি ব্যক্তিগতভাবে কারো কেস ডিল করি না। আপনি আসলে বিয়ের জন্য উপযোগী না, আপনাকে আমি আসলে এই রিলাই করতে পারবো না। জি, কারণ এই লোডটা অনেক হেভি, এত ভারী একটা লোড আপনি ফ্যামিলি লাইফে নিতে পারবেন না। পরে ফ্যামিলি লাইফে ডিসপিউট হবে, অশান্তি হবে। ফ্যামিলির 1 নম্বর উদ্দেশ্য বললাম শান্তি। শান্তির কি অবস্থা? যদি এই অবস্থা, তাহলে আমাদের এই ফ্যামিলি করার দরকার নেই। আমরা সেই ফ্যামিলি করতে চাই যেই ফ্যামিলিতে প্রশান্তি থাকবে, যেই ফ্যামিলিতে দ্বীনের আমল আখলাকের একটা দুর্গে পরিণত হবে। এবং দুর্গ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন যে এটি হচ্ছে একটি সুরক্ষা দুর্গ, ঈমানের সুরক্ষা দুর্গ। এটা হচ্ছে মুহসানাত, এটা হচ্ছে ঈমানের সুরক্ষা দুর্গ। সেই সুরক্ষা দুর্গ দূর করবেন। যাকে বিয়ে করলে আপনার ঈমান পূর্ণ হবে, তো তার তো একটা মানে থাকতে হবে, সে না আসলে আপনার সাথে ঈমানটা পূর্ণ হবে। তারই দশা যদি খারাপ হয়, এখানে ব্যাপক কমতি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের এই প্রস্তুতির জায়গাতে। এবং এটা নিয়ে অনেক বেশি পরিমাণে কথা বলা প্রয়োজন, এবং এটা একদম হাতে কলমে ধরায় না দিলে হবে না। কারণ আমাদের কারিকুলামে এটি নাই, ফ্যামিলিতে নাই, সোসাইটিতে নাই, তাহলে আমার ছেলে মেয়ে শিখবে কোথেকে? অ্যাটলিস্ট আমাদের এরকম কিছু আলোচনার মাধ্যমে কিছু অন্তত মেসেজ দিতে পারবো আমরা যে তাদের এগুলো তাদের প্রস্তুতিটা নেওয়া দরকার, নিজেকে সেভাবে গড়ে ওঠা দরকার। স্যার, আমরা তো দেখলাম যে পয়েন্টগুলো বললেন আপনি, যে এই পয়েন্টগুলোতে তারা নিজেদেরকে গড়ে তুলবে এবং একে অপর সম্পর্কে এই বিষয়গুলো খোঁজ নেবে। তো এর পাশাপাশি আর কোন কোন বিষয় আসলে খোঁজ তারা নেবে একে অপরের বিষয়ে বিয়ের আগেই, এবং কতটুকু তারা একে অপরকে জানবে বা পরিচিত হবে? এবং এটি নিয়ে কিন্তু আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা অনেক রকমের বাজে চর্চা আমরা দেখি। ইসলামী সোসাইটিতে আমরা আসলে এই চর্চাটা কিভাবে হবে? এইটা একটা ট্রিকি জায়গা বা এক রকমের কমপ্লিকেটেড জায়গা, যে আমরা আসলে ওই রকম ছেলে বা মেয়ে জানবো কিভাবে, পাবো কোথায়, আর জানবো কিভাবে? কারণ আমি কিন্তু এক্স্যাক্টলি কোনো ব্যাকগ্রাউন্ডকে রিলেট করে নিশ্চিত থাকতে পারছি না যে এই রকমের ফ্যামিলির ওয়াইফ মানে এরকম হবে, এরকম ফ্যামিলির ছেলে মানে এরকম হবে, আমরা রিলেট করতে পারবো না এক্স্যাক্টলি। এবং এখানে আপনি কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুকে আপনি এক্স্যাক্টলি রিলেট করে পাবেন না। স্যাম্পলিং করলে আপনি দেখবেন এর মধ্যে প্রচুর পরিমাণে ত্রুটি আছে। তাহলে এখন আমরা তো আরো বেশি অনিশ্চয়তার মধ্যে হয়ে গেলাম যে তাহলে আমি এই ব্যক্তি খুঁজে পাবো কোথায়, এটা আমি যাচাই করবো কি? এক্ষেত্রে একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট কথা হচ্ছে, আপনি যদি ট্রুলি আল্লাহর উপরে ভরসা করে ওই রকমের একটা ইসলামিক ফ্যামিলি গড়ার জন্য প্রসিড করেন, এটা আমি আমার কনফিডেন্স থেকে বলতে পারি যে আপনি আসল ওই রকমের ব্যক্তি পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকেন। আপনি আল্লাহর উপরে যদি ভরসা করেন, আপনি অবশ্যই পেয়ে যাবেন, এটা আগে বিশ্বাস করেন। যদিও আপনি চারিদিকে দেখতেছেন না কিন্তু আপনি পাবেন, এটা নিশ্চিত থাকেন। যিনি দেবেন তার উপরে যেহেতু আমি ভরসা করেছি, তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন না, ইনশাআল্লাহ আল্লাহ মিলাই দিবেন। আচ্ছা, এক্ষেত্রে প্রসেসের জায়গা যেটার দেখার ক্ষেত্রে আমাদের বিষয় আছে। প্রথমত, আমরা ছেলে অথবা মেয়ের ব্যাপারে কোনো প্রস্তাব আসলে অথবা কারো ব্যাপারে জানলে আমরা অনেক কিছু আগে জেনে নিব। আমাদের ম্যানেজমেন্টের একটা টার্ম আছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন। আচ্ছা, তার সারাউন্ডিংস থেকে যত দিক থেকে অন্তত জানা যায়, তার ক্লাসমেটদের কাছ থেকে, তার আত্মীয় স্বজনদের কাছ থেকে, তার ফ্যামিলির কাছ থেকে, প্রতিবেশীদের কাছ থেকে আপনি অন্তত যতটুকু সম্ভব জেনে নেন। আচ্ছা, আগে সারাউন্ডিংস থেকে জেনে নেন। এই জানার ফলে আপনার একটা ধারণা তৈরি হবে তার ব্যাপারে, ছেলে মেয়ে উভয়ের ব্যাপারে। এরপরে একদম মানে ইমানের সাথে, একদম বিশুদ্ধ নিয়ত নিয়ে ইখলাসের সাথে আপনি প্রথমত এইটা অ্যাসেস করলেন একটা মিনিমাম লেভেলে, এবং সেটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে পাওয়া গেল। এবারে আপনি সরাসরি তার সাথে মিট করবেন। মানে ওটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে পাওয়া গেলে আমি যদি চাই যে আমি সামনে মিট করব, যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলের পান তাহলে তো আপনি মুভ করতে চাইবেন, এটা স্বাভাবিক। এবার তার সাথে আপনি মিট করবেন তার রেসিডেন্সে বা তার গার্ডিয়ানের উপস্থিতিতে, এবং তার সাথে ডিটেইল কথা বলবেন। আচ্ছা, ডিটেইল, এটা কিন্তু সোসাইটিতে চর্চাটা হয় না। কিছু সময়, অল্প সময়ের জন্য এটা ডিটেইল কথা বলবেন, ঘন্টার পর ঘন্টা কথা বলবেন। গার্ডিয়ান একেবারে সামনে উপস্থিত থাকতে হবে, নট নেসেসারি গার্ডিয়ান উপস্থিতি থাকবে, এখানে আশেপাশে গার্ডিয়ান থাকবেন কেউ না কেউ। ডিটেইল কথা বলবেন। এক দফায় কথা বললে বিষয় আশয় যদি আপনার শেষ না হয়, আপনি আরেকদিন আবার সময় নিয়ে আবার কথা বলবেন। আচ্ছা, এবং ছেলের পক্ষ থেকে যত জিনিস মেয়ের কাছ থেকে জানার আছে, এবং মেয়ের পক্ষ থেকে ছেলেরও যত জিনিস জানার বিষয়, সব বিষয় নিয়ে প্রশ্ন করবেন। আচ্ছা, এবং পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যখন মানে আমার বিয়ের আগ দিয়ে যে মেয়েদের সাথে কথা বলেছি, একটা মেয়েও কোনো মিথ্যা জিনিস আমাকে বলে নাই। আচ্ছা, আইদার সে এক্সপ্লিসিটলি কোনো বিষয় জানতে চাইলে জানাইছেন আমাকে, বা আমার যে রিজার্ভেশন এরিয়া আমি তাকে বলেছি এই বিষয়ে কোনো ছাড় নাই, তারা আইদার বলেছেন যে তাদের এই ব্যাপারে কোনো কমতি আছে, অথবা অন্য কোনো মাধ্যমে হোক, SMS দিয়ে হোক, যে কোনো ভাবে জানাইছেন যে তারা আসলে ওই পয়েন্টে তার অবস্থা
ভালো না, জানিয়েছেন কিন্তু আমাকে, কিন্তু এটা গোপন করে কেউ প্রসিড করেন নাই। রাইট। অতএব আমার এই ব্যাপারে কনফিডেন্স আছে যে আপনি যদি ইখলাসের সাথে কারোর সাথে কথা বলেন এবং দ্বীনের স্পিরিটে, ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না এবং তিনি সত্যি কথা বলবেন। আচ্ছা। এবং হয়তোবা তিনি নিজেই এখান থেকে এক্সিট করবেন যে আসলে আপনি যেরকম চাচ্ছেন সেরকম না। রাইট রাইট। এটা একটা এখন বিষয় হচ্ছে যে এর পরেও সব জিনিস জানা সম্ভব না, সকল জিনিস আসলে জানারও দরকার নেই, কিন্তু আপনি এই পদ্ধতিতে যদি যান, ডিটেল কথা বলবেন তার সাথে এবং তাকে স্পেস দিবেন আপনার কাছ থেকেও সে তার যত বিষয় জানার তিনি জেনে নিন। এমনি তো খোঁজ নেওয়ার পর্যায়ে জানারও বিষয় আছে, ওইখানে অনেক জিনিস এক্সচেঞ্জ করার প্রয়োজন আছে, আপনি জানিয়ে দিবেন। ফাইনালি ছেলে মেয়েদের সাথে যথেষ্ট পরিমাণে সময় দিবেন তারা কথা বলে নিক। আর আজকে যেহেতু শিক্ষিত মানুষদের ছেলে মেয়েদের বেড়ে ওঠা, তাদের পছন্দ অপছন্দের অনেক জিনিস থাকে যেটা অন্তত ক্লিয়ার হয়ে নেওয়া উচিত, এটা কম্পিটিবিলিটিটা বুঝতে পারা যায়, তাহলে এইটা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট দেয়। এর পরেও যদি আপনার আনডিসাইডেড কন্ডিশন আপনার হয়, আপনি ভালো কিন্তু হয়তো বা ফুল কনভিন্সড হচ্ছেন না, কোন জায়গাতে যদি এরকম ডাউট থাকে, আপনি ইস্তেখারে দাঁড়ায় যান, আপনি টানা কয়েকদিন ইস্তেখারা করেন, আপনার নিশ্চিত থাকেন আপনি আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা পেয়ে যাবেন। মানে ব্যাপারটা তখন আমরা আবারও আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আমি তো যতটুকু জানার চেষ্টা করলাম, জেনে যদি আমি কনভিন্সড হই, আলহামদুলিল্লাহ বিয়েতে আগায় গেলাম। কিন্তু যদি এটাতে আমার এরপরেও কোনো বিষয়ে মানে ইনডিসিশনে আমি থাকি, আমি আবার আল্লাহর দিকে ন্যস্ত করে দেবো, রাইট রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এটা ক্লিয়ার হলো। কিন্তু বিয়ে নিয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন, আমাদের ইয়াং ছেলে মেয়েরা যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন, কারণ চারিদিকে যেরকমের মানে এটার মানে বিয়ের এটা খারাপ হচ্ছে, তারা আতঙ্কিত বটে। জি 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 স্যার, আপনি তো বলছিলেন যে একজন ছেলে একজন মেয়ে যখন একে অপরকে জানবে, তখন গার্ডিয়ানের উপস্থিতিটা সেখানে বাধ্যতামূলক, তারা আসলে সেখানে থাকবে বা তাদের কনসার্ন নিয়েই হচ্ছে এই পুরো ব্যাপারটি ঘটবে। তো অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে হয়তো নিজেরা নিজেদেরকে পছন্দ করে বিয়ে করছে, তো আমাদের সোসাইটি বলি অথবা আমাদের ধর্মের কথাই বলি, আসলে গার্ডিয়ানদের অনুমতি ছাড়া বিয়ে করা অথবা বিয়ের সাথে গার্ডিয়ানকে সংযুক্ত করা, এ বিষয়ে ইসলাম কি বলে? আসলে এই কেসটা একটু মানে ইসলামিক কেস না, এটা প্রথম কথা হচ্ছে যে ছেলে মেয়ে নিজেরা বিয়ে করে বিয়ের সিদ্ধান্ত নেবেন, এটা সাধারণত ইসলামের মেইন পজিশন না। মেইন পজিশন হচ্ছে এখানে গার্ডিয়ানরাও যুক্ত হবেন, যোগ্য ওয়ালি যুক্ত হবেন যিনি এদেরকে গাইড করতে পারবেন, এভাবে একটা ইসলামিক পরিবেশের মধ্য দিয়ে জিনিসগুলি যাবে। এবং এটার প্রত্যেকটা ধাপেই সুন্নাহকে অনুসরণ করা হবে। এখন এইটা যদি ঠিকমতো অনুসরণ না করে ছেলে মেয়েদের মধ্যে কোনো সম্পর্ক, কোনো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠে, তাহলে প্রথমত এটা পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। এবং এইটা তো আসলে যেই পদ্ধতি দিয়ে কোনোভাবে সম্পর্কটা ডেভেলপ করেছে তার মধ্যে কিন্তু ক্লিয়ারলি শরিয়ার ভায়োলেশন আছে, এখানে পর্দার লঙ্ঘন আছে, ছেলে মেয়েদের মধ্যে যোগাযোগের কোনো বিষয় ঘটেছে, সেখানে কিন্তু আর এটা স্বাভাবিক ইসলামের কোনো আইডিয়াল কেস থাকে না। এটা কিন্তু সামহাও একটু ডেভিয়েটেড হয়ে যায়, কিন্তু একটা তো সমাধানে আসতে হবে। এটা তখন একটু সমাধানটা একটু জটিল হয়ে যায়, এক্ষেত্রে একটু মতপার্থক্যও আছে। ছেলে মেয়েদের বিয়েতে তার গার্ডিয়ানদের যুক্ত করাটা কতটা প্রয়োজনীয় তখন। আইডিয়াল কেস হচ্ছে ফ্যামিলি যুক্ত হবেন এবং যতক্ষণ পর্যন্ত সম্ভব তাদেরকে আসলে যুক্ত রাখাটাই, একসাথে আগানো। তাদের কাছ থেকে কোন মাত্রার আপনি পরামর্শ গ্রহণ করবেন সেটা তাদের নলেজ এবং তাদের আমলের উপর নির্ভর করে, তাদেরকে যুক্ত রাখবেন। দেখে আপনি, আমরা যেরকম শিক্ষিত ছেলে মেয়েদের কিন্তু ফ্যামিলি অতবার ইন্টারফেয়ার করেন, ওনারা চান যে ওনাদেরকে নিয়ে আমরা আগাই, ওনারা খুশি হন, ওনারা যে আমাদেরকে খুব পরামর্শ দিতে আসেন সেটাও দেন না, ওনারা আমাদের পছন্দ অপছন্দে খুব বেশি বাগড়াও দেন না। আর যদি পছন্দ অপছন্দ আসলে ইসলাম শরিয়া সম্মতই হয় তাহলে তো প্রশ্ন ওঠে। জি জি, অসুবিধাটা হয় যদি এটা শরিয়ার বাইরে যে কোনো সম্পর্ক ডেভেলপ করে, এটা একটা জটিল ব্যাপার। এই ব্যাপারে দুইটি মত, সেটি হচ্ছে যে ছেলে মেয়ে নিজেরা বিয়ে যদি করেন এবং বাবা মার সম্পদ মানে গার্ডিয়ানের সম্মতি সেখানে না থাকে বা গার্ডিয়ান না জানেন, এরকম কেস ঘটতেছে এবং এটা সোসাইটিতে বেড়ে যাচ্ছে, এটা একটা নর্মালাইজও করে ফেলা হচ্ছে সোসাইটিতে, এটা আসলে ভালো হচ্ছে না। এই ক্ষেত্রে পরিষ্কার একটি মত হচ্ছে বাবা মার উপস্থিতি, বাবা মার বা গার্ডিয়ানের পারমিশন থাকাটা জরুরি এবং সেটা না হলে বিয়ে বাতিল। এটি আমাদের কিছু মাযহাবের পজিশন। এটি যে আরেকটা হচ্ছে যেহেতু এটি সাবস্ট্যান্ডার্ড কেস, স্ট্যান্ডার্ড কেস না, তাহলে স্ট্যান্ডার্ড রুলও প্রয়োগ করাটা অনেক ক্ষেত্রে উচিত হবে না। সেক্ষেত্রে আবার কিছু স্কলাররা বলেছেন যে না, তারা যদি অ্যাডাল্ট হন, তারা যদি বালেগা হয়ে থাকেন, তাহলে তারা বিয়ে করতে পারবেন। এক্ষেত্রে বাবা মা থাকলে ভালো,
না থাকলেও বিয়ে বাতিল সমস্যা নেই, বাতিল হবে না। জি। হানাফি মাযহাবের পজিশন হচ্ছে বাতিল হবে না, বিয়ে হয়ে গেছে। জি। ওদিকে হাম্বলি মাযহাব সহ কিছু মাযহাবের মত হচ্ছে যে বাতিল। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আবার এ নিয়েও আবার খুব বাড়াবাড়ি করা যাবে না, যে কারো বিয়ে হয়নি এ ফটো আমাদের দিয়ে বেড়ানো যাবে না যে তোমার কিন্তু বিয়ে বাতিল, সেটা বলার দরকার নাই। জি জি। আবার এটাকে প্রমোট করার দরকার নাই। আমরা বরং এটাই প্রমোট করি যে যে কোনো ভাবেই হোক ফ্যামিলিকে আমরা ইনক্লুড করা, আমরা একটা সুন্দর চর্চার মধ্যেই থাকতে চাই। জি জি জি। আমরা বিয়ের গার্ডিয়ানকে বাদ দিয়ে কেউ বিয়ে করুক আমরা এটা প্রমোট করি না, তবে গার্ডিয়ান ছাড়া কেউ যদি বিয়ে করেন তার বিয়ে হয়নি এরকম বলে আমরা চিল্লাপাল্লা করবো না। জি জি, কারণ এটি স্ট্যান্ডার্ড কেস। হ্যাঁ স্যার, আমাদেরকে একটু জানাবেন যে আসলে বিয়ের আগে একজন ছেলের কথাই যদি বলি, তিনি অর্থনৈতিকভাবে কতটুকু প্রস্তুতি তাকে গ্রহণ করতে হবে? এটি তো যেহেতু ফ্যামিলি মেনটেনেন্সের দায়িত্বটা তার, তিনি এই দায়িত্বটাই নিচ্ছেন। জি। এই দায়িত্বটাই নিচ্ছেন এবং সেটি কিন্তু তার এই বিয়ের সাথেই একটি ম্যান্ডেটরি রেসপন্সিবিলিটি। জি। এখন আমাদের দেশের এডুকেশনাল সিস্টেমের কারণে আমাদের বিশেষ করে ছেলেদের কিন্তু স্বাবলম্বী হতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। এটি এক রকমের বলবো যে এক রকমের সিস্টেমের একটা খারাপ দিক, যে আমাদের ছেলেদের প্রতিষ্ঠিত হতে, তার এস্টাবলিশড হতে বেশি সময় লেগে যাচ্ছে। এটা কিন্তু সব দেশে এতটা বেশি লাগে না, এটা ইউরোপ আমেরিকাতেও লাগে না, ইভেন এশিয়ার অন্যান্য দেশগুলিতেও লাগে না, কিন্তু বাংলাদেশে সামহাও আমাদের বেশি সময় লাগছে। এর ফলে তার এস্টাবলিশড হয়ে প্রস্তুত হওয়ার অর্থনৈতিক জায়গাটা প্রস্তুত করতে কিন্তু সময় লেগে যাচ্ছে, কিন্তু তার বিয়ের প্রয়োজনীয়তা তো আরো আগেই এটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই জায়গায় মানে খুব ক্লিয়ার কথা বলা মুশকিল যে আমরা কতটুকু তাকে বাধ্য করব। তার বিয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং তিনি বালিগ। এখন তাকে আমি কোনোভাবেই কি বিয়ে না করার মতো কোনো রকমের কথাবার্তা বলতে পারি, এটা তার মৌলিক প্রয়োজন। সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে তার যদি সামর্থ্য না থাকে তাকে ফ্যামিলি সাপোর্ট দিবে, আত্মীয় স্বজন সাপোর্ট দিবে, সোসাইটি সাপোর্ট দিবে, এমনকি রাষ্ট্রীয় ব্যবস্থা এরকম থাকা উচিত যাতে ওই ছেলেটার কোনো একটা সাপোর্ট রাষ্ট্র দেয়। কারণ বিয়ে করাটা মৌলিক প্রয়োজন, মৌলিক কোনো প্রয়োজনকে কখনো ইগনোর করে না ইসলাম। ইসলামের মাকাসিদে মৌলিক প্রয়োজনীয়তাকে ইগনোর করার কোনো পদ্ধতি নাই, কারণ মৌলিক প্রয়োজন যদি আমরা ইগনোর করি এটা কোনো না কোনো দিক থেকে ব্যাকফায়ার করবে। সেক্ষেত্রে আমরা তো পৃথিবীর অনেক অনইসলামিক রাষ্ট্রতেও কিন্তু এই ধরনের দেখি যে তাদের কালচার এমন আছে, এটা সাপোর্ট আছে, আমাদের নাই। এটা খুবই দুঃখজনক যে আমাদের আসলে রাষ্ট্র ব্যবস্থা এটা আসলে একটা রিপাবলিক না, তো যে কারণে এগুলো না ইসলামিক না একটা সাধারণ মানবিক রাষ্ট্র এটা না, যে কারণে এই ছেলেটার তার বয়স যখন সে বালেগ হয়েছে তখন তার বিয়ের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, কিন্তু তার পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু সময় লেগে যাচ্ছে, প্রায় 30-এর কোঠা চলে যাচ্ছে তার এভারেজে। তাহলে এটা তার উপরে জুলুম, একদম স্পষ্ট জুলুম তার উপরে, আমাদের ভাই বোনদের উপরে সোসাইটি একদম স্পষ্ট জুলুম করতেছেন। আপনার ইকোনমিক সিস্টেমের কারণে আমার একটা ভাই কেন সাফার করবে? তার এটা তো তার দিনের অংশ রে ভাই, এটা তো একটা লাক্সারি না, এটা দিনের অংশ। তাহলে এটা দিনের অংশ এবং তার পবিত্রতার জন্য এটা প্রয়োজনীয়। তাহলে ফ্যামিলি তাকে সাপোর্ট দিবে, আত্মীয় স্বজন সাপোর্ট দিবে, সোসাইটি সাপোর্ট দিবে, প্রয়োজনে স্টেট তাকে সাপোর্ট দিবে, কিন্তু তাকে বিয়ে করাটাকে হেল্প করবে। এর বিপরীতে কথা হচ্ছে যদি তাকে কেউ হেল্প না করে, তাকেই তার দায়িত্ব নিতে হয়, তাহলে তিনি কিন্তু একরকমের ভালনারেবল অবস্থায় পড়ে গেলেন। এখন তার যদি কোনো অল্টারনেটিভ অ্যাটলিস্ট তিনি কিছু অ্যাটলিস্ট সাইড বাই সাইড করতে পারেন, ছাত্র মানুষ যদি তিনি টিউশন করে কিছু করতে পারেন, একটু কোনো সাইড বাই সাইড কোনো পার্ট টাইম জব করেন, কোনো না কোনো একটি অবলম্বন যদি তার থাকে, তাহলে বেটার হচ্ছে যে তিনি কতটুকু ধরেই যদি পারেন কোনো ফ্যামিলি তার সাথে এগ্রি করেন, বিয়ে দেন, আলহামদুলিল্লাহ। আর যে ফ্যামিলি তাকে মেয়ে দিলেন ওই ফ্যামিলিও যদি তাকে একটু সাপোর্ট দেন, তার মেয়েটার পড়াশোনার ক্ষেত্রে তিনি সাপোর্ট দিলেন, এই ভাইটির তার পড়াশোনা শেষ করা পর্যন্ত তাকে একটু সাপোর্ট ফ্যামিলি দিলেন। বিয়ে দেয়া মানে একেবারে তার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিতে হবে, কোনো সহযোগিতা তাদেরকে করা যাবে না, ব্যাপারটা তো এরকম না। এটা তো একটা দিন, এটা কিন্তু শুধু আমাদের একটা লাক্সারি না, এটা দিন। আমার ছেলের দিন বাঁচানোর জন্য আমি তাকে বিয়ে দিয়ে দিব না? আমার উচিত না? আমার যদি সামর্থ্য থাকে, তো একটা মেয়েরও তো উচিত যে তার ফ্যামিলি একটু এগিয়ে এসে ছেলের জন্য একটু সাপোর্ট দিবেন, কারণ এটা তো ইসলাম তো একটা সাপোর্টিং সিস্টেম, ইসলাম সবাইকে। এটা কিন্তু একটা চমৎকার আইডিয়া স্যার, এই যে যদি মেয়ের বাবা যদি মেয়েকে যেভাবে এতদিন দেখাশোনা করেছেন আরো কিছুদিন যদি একটু এটা কি পারতেন না? নিশ্চয়ই পারতেন। এখন বিয়ে যদি না হয় আর 2-4 বছর পরে বিয়ে হতো তাহলে কি তিনি এটা সাপোর্ট দিতেন? ডেফিনেটলি হ্যাঁ, কিন্তু বিয়ে দিলে আর সাপোর্ট দেওয়া যাবে না এরকম মনে করা হয়, এটি উচিত না। আমাদের একটু সৌজন্যতামূলক এবং সহযোগিতামূলক সিস্টেম থাকা উচিত। আরেকটা কথা হচ্ছে সর্বশেষ যে তিনি প্রস্তুতি নিয়ে যদি মনে করেন যে আমি নিজেই স্বাবলম্বী হয়ে তারপরে বিয়ে করব, এবং তার যদি বিয়ের প্রয়োজনীয়তা অত বেশি না হয় এবং বিয়ে না করার কারণে তার ইমানের কোনো রকমের কোনো থ্রেট নাও ফিল করেন, ফাইন, তাহলে উনি প্রস্তুতি হয়ে বিয়ে করুন, সমস্যা নাই। কিন্তু সবার কিন্তু আবার কেস সেটা না। তাহলে আমাদের একটা সাপোর্ট সিস্টেম থাকবে, একদিক থেকে ফ্যামিলি, সোসাইটি, রাষ্ট্র,
মেয়ে পরিবারটাও একটু এগিয়ে আসবেন, সব মিলিয়ে আমরা আমাদের ভাই বোনদের উপরে জুলুম বন্ধ করে অন্তত তাদের বিয়েটা একটু সহজ করে দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে। জি স্যার, আমরা একটু সংক্ষেপে যদি আরো কয়েকটা বিষয় একটু জানতে চাই, যেমন বিয়ের সময় অনেক সময় দেখা যায় যে তথ্য লুকানো হয়, বিশেষ করে ছেলে মেয়েদের কোনো শারীরিক কোনো রোগ বালাই বা ইত্যাদি বিষয়গুলো, এটি আসলে কি কেমন গুনাহ বা এটা আসলে কি পরিমাণ ক্ষতি বয়ে আনে? আমি মানে সাম্প্রতিক সময়ে বা বিয়ে ফ্যামিলি নিয়ে ডিল করতে গিয়ে আমি নিজে এটা এক্সপেরিয়েন্স করেছি যে ভালো মানুষরাও অনেক ক্ষেত্রে কিছু তথ্য গোপন করেন এবং এটি অত্যন্ত দুঃখজনক। বিয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দোষ বলে দিবে, দোষ বলে দিবে। সেটা হচ্ছে পণ্য বিক্রি করার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে তার দোষ বলে দেয়া জায়েজ। আচ্ছা, আমার কোনো ভাই বা বোনের সাথে বিয়ের প্রস্তাব চলতেছে, এমন কোনো ব্যক্তি তার কোনো দোষ আমি জানি, আমার দায়িত্ব আমি যে দোষ বলে দিব। আচ্ছা আচ্ছা, এটা যদিও গ্রামে গঞ্জে বা এটাকে অন্যভাবে দেখা হয়, বিয়ে ভেঙে ফেলতেছে, তুমি তথ্য গোপন করছো, আমার দায়িত্ব আমি ইমানদার হিসেবে আমি তথ্য প্রকাশ করে দেব। আচ্ছা, এক্ষেত্রে গার্ডিয়ানের দুই পক্ষের উচিত, আমি যে বললাম যে ছেলে মেয়ের বেশি সময় নিয়ে কথা বলার, এই তথ্য ক্লিয়ার করার জন্য। আচ্ছা আচ্ছা, কোনো কিছু যেন গোপন না থাকে। কোনো তথ্য গোপন করা এটাকে বিয়েকে বাতিলযোগ্য করে তুলতে পারে। আচ্ছা, বাতিলযোগ্য করে তুলতে পারে। বিয়ে তো 3 রকম, বিয়ে যদিও মানে আমাদের মাযহাবী পজিশনে 2 রকম আছে। এক মাযহাবে বিয়ে হচ্ছে 2 রকম, বিয়ে সহিহ, বিয়ে বাতিল। আচ্ছা, হানাফি মাযহাব সহ আরো কিছু ইতে বিয়ে 3 রকম। আচ্ছা, একটা সহিহ, বাতিল, আর একটা হচ্ছে মাকবুল। আচ্ছা, ওটা শর্ত সাপেক্ষে পারমিটেড। আচ্ছা, তার মানে ভয়েডেবল, বাতিলযোগ্য। শর্ত যখন ইজাফাতার শর্ত, তাহলে কিন্তু তো বিয়ের কিন্তু এই অবস্থায় ফেলে দেয় আমাদের অনেক ক্ষেত্রে গার্ডিয়ানরা। তারা চান বিয়ে হোক, তারা এত উপকার করেন বা উপকারার্থেই তারা তথ্য গোপন করে চান যে বিয়ে হোক। বিয়ে হোক এটা কিন্তু এটাই শুধু চাওয়া উচিত না, বরঞ্চ সঠিক বিয়ে হোক। তথ্য গোপন করলে বিয়ে বাতিলযোগ্য হতে পারে। আর যদি ভাইটাল কোনো তথ্য গোপন করে থাকেন তাহলে বিয়েটা হয় নাই। যেই শর্তের উপরে বিয়ে নির্ভর করে ওই শর্তের কোনো জিনিস যদি লঙ্ঘিত হয় বা না থাকে তাহলে বিয়েটা হয়নি। আচ্ছা, বিয়ে হয় নাই, এটা সম্পূর্ণ ব্যবচার হবে। সেক্ষেত্রে এখানে গার্ডিয়ানের দায়ভার কিন্তু অনেক অনেক বড় দায়ভার আছে এখানে। আচ্ছা, ছেলে মেয়ে নিজেরাও যদি এটা গোপন করে তাহলে কিন্তু এই পর্যায়ের অপরাধ হবে। এছাড়া যেই মাত্রা তারা গোপন করছেন সেই মাত্রার অপরাধ হবে। গোপন করলেই এটা সম্পূর্ণ অপরাধ, এবং গোপনীয় বিষয় বড় যদি হয় বড় ধরনের অপরাধ হবে। সেক্ষেত্রে বিয়ের জন্য কোনো তথ্য গোপন করা এটা চরমতম একদম নিকৃষ্ট একটি কাজ। এবং আমি খুব ভালো ইসলামিক পরিবারের মধ্যে গোপন করার জিনিস দেখেছি এবং অত্যন্ত আমি অ্যাস্টনিশড হয়েছি যে এইরকম ফ্যামিলির মানুষরাও ইভেন একজন মেয়ের ছবি পাঠাইছেন, বায়োডাটা পাঠাইছেন, মেয়ে দেখতে আসার দিন আরেক বোনকে দেখাইছেন। আমার এক্সপিরিয়েন্স এটা, এবং খুব দিনই পরিবার। এগুলি অত্যন্ত বাজে চর্চা। আমার মেয়ে যেরকম দেখতে যেরকম হোক যা হোক সেটাই আল্লাহ তাকে তৈরি করেছেন। আমি এরকমের তথ্য গোপন করবো, অথবা একটা ছেলে একটা মেয়ে কোনো তথ্য গোপন করবো কেন আমি? এটা তো চরমতম প্রতারণা। এবং এক্ষেত্রে প্রতারণার ব্যাপারে পরিষ্কার হাদিস আছে, মান গাশশা ফালাইসা মিন্না। প্রতারকের কোনো স্থান ইসলামে নাই। কিন্তু বিয়ের ক্ষেত্রে প্রতারণা করা আমরা মনে করতেছি এটা বৈধ। একইভাবে আমাদের ছাত্ররা মনে করে ক্লাসে এক্সাম হলে প্রতারণা করা বৈধ। আমরা তো পড়াই, আমরা এটা খুবই যে একটা ছাত্র ক্লাসে এক্সাম হলে মনে করতেছে তার সবকিছু জায়েজ। তো এটা তো তার যেটা এখানে নিষিদ্ধ কাজ, কোনো সহযোগিতা অথবা কোনো নকল করে, এটা সম্পূর্ণ হারাম। একইভাবে বিয়ের ক্ষেত্রে কোনো প্রতারণা, কোনো তথ্য গোপন করে একদম এটিও সম্পূর্ণ হারাম হবে। জি স্যার, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। আমি সর্বশেষ একটা বিষয় জানতে চাই যে যেহেতু আমরা বিবাহ পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলছি, শারীরিকভাবে স্বাস্থ্যগত দিক থেকে একজন ছেলে মেয়ে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? দেখা যায় বিভিন্ন সময় বিবাহ পূর্ব সময়ে ছেলে মেয়েরা হেপাটাইটিস বি পরীক্ষা করা বা ইত্যাদি একটু চেক করে নেওয়ার বিষয়টা সামনে চলে আসে। এই জায়গাতে তারা আসলে কিভাবে প্রস্তুত হবেন? একে হচ্ছে যে তার একটা সুন্দর লাইফস্টাইল থাকবে, সুন্নাহ লাইফস্টাইল, যেটা যার সময় মতো ঘুমানো, আর্লি ঘুমানো, শেষ রাতে উঠা, ফজরে আগে উঠা, পারলে তাহাজ্জুদে ওঠা, না হলে অন্তত ফজরে উঠা, ফজরে জামাতটা ধরা, ঘুম, খাবার এবং লাইফস্টাইলের অন্য কিছু মেইনটেনেন্স, তার একটা ব্যালেন্স জীবনযাপন তিনি করবেন। শারীরিকভাবে সুস্থ থাকবেন, পরিশ্রম করবেন, ব্যায়াম করবেন, পরিমিত খাবেন, পরিমিত ঘুমাবেন, এবং তিনি যেহেতু দিনী মানুষ হবেন, তিনি আমল আখলাকে তো সুন্দর একটা লাইফস্টাইল গড়ে তুলবেন। এভাবে যখন তিনি জীবনযাপন করবেন তখন তিনি মোটামুটি একটা ফিট মানুষ হবেন। এরপরেও তার কিছু ডায়াগনোসিস করার প্রয়োজন বিয়ের আগে আছে। সেক্ষেত্রে হেপাটাইটিস বি, সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা খুব বেড়ে গেছে, যে কারণে এটা টেস্ট করে নিতে হচ্ছে। ব্লাড গ্রুপ কেন্দ্রিক কিছু ইস্যু ছিল, সেটা মেডিকেশন চলে আসছে, ওটা নিয়ে কনসার্ন হওয়ার তেমন দরকার হচ্ছে না। থ্যালাসেমিয়ার বিষয়টা এখন পর্যন্ত আছে, যেটা ফ্যামিলি লাইফের জন্য বিশেষ করে মেয়েদের পার্টে
খুব সিভিয়ার একটা বিষয়, এটা একটু টেস্ট করে নেওয়া দরকার। আর ছেলে মেয়ে নিজেও তো বুঝবে যে সে শারীরিকভাবে কতটুকু fit, তারই তো উচিত নিজে সুস্থ থাকা। রাইট, সুস্থ থাকা আমার তো একটা আমানতের প্রশ্ন না, আমি সুস্থ থাকবো, আমার শরীরটাকে সুস্থ রাখবো, তাহলে আমি ইবাদতও করতে পারবো, জিহাদও করতে পারবো, কর্মও করতে পারবো। আমার তো সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, আমি তো এটা রক্ষা করব। হ্যাঁ, এটা তো আমার করতেই হবে। তার সাথে একটু ডায়াগনোসিস করে নিতে হয়, বা তার যদি কোনো স্পেসিফিক কোনো বিষয় আরো মনে হয় একটু ডায়াগনোসিস করে মেডিকেশন করে প্রস্তুত, শারীরিক সবকিছু সুস্থ হয়ে বরঞ্চ বিয়েতে যাওয়া উচিত। জি স্যার, আপনি অনেক চমৎকার করে এবং প্রায়োগিক অভিজ্ঞতার আলোকে আপনি এই বিষয়ে আলোচনা করছিলেন। নিশ্চয়ই এই বিষয়ে সময় পেলে আমরা আরো অনেক কথা শুনতে পেতাম। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এপিসোডে আমরা শোনার চেষ্টা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বিবাহ পূর্ব প্রস্তুতি কিভাবে গ্রহণ করতে হবে, এক্ষেত্রে একজন ছেলে এবং একজন মেয়ে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং অভিভাবক হিসেবেই একজন গার্ডিয়ানের কি ভূমিকা রয়েছে ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি চমৎকার আলোচনা করেছেন। নিশ্চয়ই তার এই অভিজ্ঞতালব্ধ আলোচনা থেকে আমরা উপকৃত হব। প্রিয় দর্শক, বাণিজ্য প্রতিদিনকার আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।